সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। ভারতের নতুন অর্থ বছরের বাজেটে বাংলাদেশের জন্য অনুদান সহায়তা ৭৪% বৃদ্ধি শুধু একটি আর্থিক পরিসংখ্যান নয়, এটি দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি, কূটনৈতিক বার্তা, আঞ্চলিক ক্ষমতার ভারসাম্য এবং ভারত বাংলাদেশ সম্পর্কের জটিল বাস্তবতার একটি প্রতীকী বহিঃপ্রকাশ। ২০২৭ অর্থ বছরের জন্য বাংলাদেশকে ৬০ কোটি রুপি অনুদান বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত এমন এক সময় এলো যখন দুই দেশের সম্পর্ক কেবল অর্থনৈতিক বা উন্নয়ন সহযোগিতার মধ্যে সীমাবদ্ধ নেই, বরং নির্বাচন, গণতন্ত্র, অভ্যন্তরীণ রাজনীতি এবং সার্বভৌমত্বের মতো সংবেদনশীল ইস্যুতে পারস্পরিক সন্দেহ ও অস্বস্তি প্রকাশ্যে উঠে আসছে। ভারতের বাজেট নথি এবং দ্য হিন্দু বিজনেস লাইনের প্রতিবেদনের আলোকে এই বরাদ্দ বৃদ্ধি বিশ্লেষণ করলে স্পষ্ট হয় এটি কেবল বাংলাদেশকে খুশি করার একটি উদ্যোগ নয়, বরং ভারতের বৃহত্তর আঞ্চলিক কৌশল, বৈশ্বিক চাপ এবং পরিবর্তিত আন্তর্জাতিক পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে নেওয়া এক ধরনের হিসাবি সিদ্ধান্ত। বাংলাদেশ নিয়ে ভারতের বাজেট বৃদ্ধি এবং আগামী নির্বাচনে ভারতের কর্মপন্থা নিয়ে আজকের আয়োজন। বাংলাদেশের জন্য অনুদান বৃদ্ধির বিষয়টি আরও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে যখন দেখা যায় আগের অর্থ বছরের সংশোধিত হিসাবে দেশটি পেয়েছিল মাত্র ৩৪ কোটি ৪৮ লাখ রুপি। এমনকি ভারতের ২০২৬ বাজেট প্রস্তাবে পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশকে ১২০ কোটি রুপি অনুদান দেওয়ার কথা বললেও পরের সংশোধিত বাজেটে সেই বরাদ্দ কমিয়ে আনা হয়েছিল। অর্থাৎ দিল্লির ভেতরেই বাংলাদেশ প্রশ্নে একাধিক দৃষ্টিভঙ্গি ও কৌশলগত পুনর্বিবেচনা চলমান ছিল। সেই প্রেক্ষাপটে ২০২৭ অর্থ বছরে ৭৪% বৃদ্ধি একদিকে যেমন বাংলাদেশের প্রতি ভারতের আগ্রহ ও গুরুত্বের ইঙ্গিত দেয়, অন্যদিকে এটি দুই দেশের সম্পর্কে বিদ্যমান টানাপোড়েন প্রশমিত করার এক ধরনের প্রচেষ্টাও হতে পারে। এই সিদ্ধান্তকে আলাদা করে দেখা যায় না, কারণ একই বাজেটে ইরানের চাবাহার বন্দরের জন্য অনুদান পুরোপুরি বন্ধ করে দিয়েছে ভারত। একসময় যে চাবাহার বন্দরকে ভারত দক্ষিণ এশিয়া ও মধ্য এশিয়ায় নিজেদের প্রভাব বিস্তারের কৌশলগত প্রবেশদ্বার হিসেবে বিবেচনা করেছিল, সেখানে ২০২৪-২৫ অর্থ বছরে ৪০০ কোটি রুপি বরাদ্দ এবং ২০২৬ অর্থ বছরের সংশোধিত বাজেটে আরও ৪০০ কোটি রুপি দেওয়ার প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও নতুন বাজেটে সেটি সম্পূর্ণ বাদ দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান নিষেধাজ্ঞার চাপ, দ্বিতীয় দফা নিষেধাজ্ঞার আশঙ্কা এবং শুল্ক সংক্রান্ত চাপ ভারতের এই অবস্থান পরিবর্তনের পেছনে বড় কারণ হিসেবে বিবেচিত হচ্ছে। এর মাধ্যমে বোঝা যায় ভারত এখন বৈশ্বিক শক্তির ভারসাম্যে নিজেদের অবস্থান নতুন করে নির্ধারণ করছে এবং সেই প্রক্রিয়ায় কিছু পুরনো কৌশলগত প্রকল্প থেকে সরে আসতেও দ্বিধা করছে না। এই প্রেক্ষাপটে বাংলাদেশের জন্য অনুদান বৃদ্ধি ভারতের জন্য তুলনামূলকভাবে কম ঝুঁকির একটি কূটনৈতিক বিনিয়োগ। বাংলাদেশ এমন একটি দেশ যাকে ভারত বহুদিন ধরে নিজেদের প্রাকৃতিক মিত্র হিসেবে দেখতে অভ্যস্ত। ভৌগোলিক অবস্থান, অর্থনৈতিক সংযোগ, নিরাপত্তা সহযোগিতা এবং আঞ্চলিক স্থিতিশীলতার প্রশ্নে বাংলাদেশ ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে চীন, যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে বাংলাদেশের ক্রমবর্ধমান সম্পর্ক ভারতের জন্য একটি নীরব প্রতিযোগিতার ক্ষেত্র তৈরি করেছে। এই বাস্তবতায় অনুদান বৃদ্ধি দিল্লির পক্ষ থেকে একটি স্পষ্ট বার্তা, বাংলাদেশকে তারা তাদের কৌশলগত বলয়ের মধ্যেই রাখতে চায়। তবে এই আর্থিক সহায়তার সঙ্গে রাজনৈতিক বাস্তবতার একটি স্পষ্ট বৈপরীত্য দেখা যাচ্ছে। একই সময় সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের বিষয়ে ভারতের আহ্বানে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের বক্তব্যে যে কঠোর ভাষা ব্যবহৃত হয়েছে তা সাম্প্রতিক বছরগুলোতে বিরল। তিনি স্পষ্টভাবে বলেছেন, বাংলাদেশের নির্বাচন কেমন হবে সে বিষয়ে প্রতিবেশীদের উপদেশের প্রয়োজন নেই এবং দিল্লির ভূমিকা অগ্রহণযোগ্য। এই বক্তব্য শুধু একটি কূটনৈতিক অসন্তোষের প্রকাশ নয়, বরং একটি বাংলাদেশের সার্বভৌমত্ব ও অভ্যন্তরীণ রাজনৈতিক প্রতিক্রিয়া নিয়ে অতীতের অভিজ্ঞতা থেকে জন্ম নেওয়া দীর্ঘদিনের ক্ষোভের বহিঃপ্রকাশ। ভারতের এই নির্বাচন সংক্রান্ত আহ্বান নতুন নয়। এর আগেও বিভিন্ন সময় দিল্লি সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচনের কথা বলেছে, কিন্তু বাংলাদেশের প্রতিক্রিয়া এবার কেন এত তীব্র হলো সেই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে গত এক দশকের রাজনৈতিক ইতিহাসে ফিরে যেতে হয়। ক্ষমতাচ্যুত শেখ হাসিনার শাসনামলে অনুষ্ঠিত শেষ ৩টি নির্বাচনই নানা কারণে বিতর্কিত ছিল। অভিযোগ রয়েছে, এসব নির্বাচনের আন্তর্জাতিক বৈধতা নিশ্চিত করতে ভারত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ভূমিকা রেখেছিল। ২০১৪ সালের একতরফা নির্বাচন, যেখানে প্রধান বিরোধী দল বিএনপি অংশ নেয়নি এবং ১৫৩ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিল, সেখানে জাতীয় পার্টিকে নির্বাচনে আনতে ভারতের নীরব সমর্থনের কথা বহু বিশ্লেষক উল্লেখ করেন।
এইচ.এম. এরশাদকে হাসপাতালে রাখা এবং তার স্ত্রী রওশন এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টির নির্বাচনে অংশগ্রহণ সেই সময় অংশগ্রহণমূলক নির্বাচন তকমা দেওয়ার একটি কৌশল হিসেবে ব্যবহৃত হয়েছিল বলে অভিযোগ আছে। 2018 ও 2024 সালের নির্বাচনেও অনিয়ম, ভোট কারচুপি এবং বিরোধী দল দমনের অভিযোগ আন্তর্জাতিক মহলে উঠলেও ভারত বরাবরই শেখ হাসিনা সরকারের প্রতি সমর্থনমূলক অবস্থান নিয়েছে। এমনকি শেখ হাসিনাকে ফেরত না দেওয়া এবং আওয়ামী লীগকে পুনর্বাসনের ক্ষেত্রে ভারতের ভূমিকা নিয়েও বাংলাদেশে ব্যাপক সন্দেহ রয়েছে। এইসব অভিজ্ঞতার আলোকে দিল্লির নির্বাচন নিয়ে নসিহত বাংলাদেশের নীতি নির্ধারকদের কাছে দ্বিচারিতা হিসেবেই ধরা পড়েছে। ফলে একদিকে অনুদান বৃদ্ধি, অন্যদিকে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ এই দ্বৈত বাস্তবতা সম্পর্ককে আরও জটিল করে তুলছে। ভারতের সামগ্রিক বিদেশি সহায়তা চিত্র দেখলে বোঝা যায় দিল্লি এখন একটি বড় ধরনের কৌশলগত ও আর্থিক পুনর্গঠনের মধ্য দিয়ে যাচ্ছে। নতুন অর্থ বছরে বিদেশি সরকারগুলোকে অনুদান ও ঋণ হিসেবে মোট 8,792 কোটি রুপি দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে, যা আগের অর্থ বছরের সংশোধিত বাজেটের তুলনায় 27% কম। এই কমতির মধ্যেও কিছু নির্দিষ্ট দেশ ও অঞ্চলের জন্য বরাদ্দ বৃদ্ধি পেয়েছে, যা ভারতের অগ্রাধিকার তালিকার পরিবর্তনের ইঙ্গিত দেয়। ভুটান বরাবরের মতোই সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছে, যা ভারতের নেইবারহুড ফার্স্ট নীতির একটি স্থায়ী স্তম্ভ। ভুটানের জন্য 17% বরাদ্দ বৃদ্ধি দেখায় দিল্লি এখনও তাদের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্রদের ক্ষেত্রে কোনো ছাড় দিতে রাজি নয়। বাংলাদেশের পাশাপাশি তালেবান শাসিত আফগানিস্তানের জন্য অনুদান 50% বৃদ্ধি পাওয়া বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। আফগানিস্তানকে 150 কোটি রুপি অনুদান দেওয়ার সিদ্ধান্ত ভারতের একটি বাস্তববাদী কূটনৈতিক অবস্থানকে নির্দেশ করে। তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি না দিলেও আফগান জনগণের সঙ্গে যোগাযোগ ও প্রভাব বজায় রাখার জন্য ভারত এই সহায়তাকে ব্যবহার করতে চাইছে। এটি দক্ষিণ ও মধ্য এশিয়ায় ভারতের প্রভাব ধরে রাখার একটি কৌশল। অন্যদিকে নেপাল, মালদ্বীপ ও মরিশাসের জন্য সহায়তা কমানো হয়েছে। বিশেষ করে মরিশাসের বরাদ্দ 33% কমে যাওয়া এবং মালদ্বীপের বরাদ্দ 12% কম দেখায় ভারত এখন সেই দেশগুলোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করছে যেখানে সাম্প্রতিক সময়ে চীনের প্রভাব বেড়েছে বা যেখানে ভারতের কৌশলগত লাভ তুলনামূলকভাবে কম। নেপালের ক্ষেত্রে সামান্য কমানো হলেও সেটি একটি বার্তা দেয় যে দিল্লি এখন আর অকারণে বড় অঙ্কের সহায়তা দিতে আগ্রহী নয়। শ্রীলঙ্কার জন্য অনুদান 33% বৃদ্ধি এবং আফ্রিকা, ইউরেশিয়া ও লাতিন আমেরিকার দেশগুলোর জন্য বরাদ্দ বাড়ানো ভারতের বৈশ্বিক ভূমিকা বিস্তারের ইঙ্গিত দেয়। তবে মোট সহায়তা কমানোর অর্থ হলো ভারত এখন আরও বেছে বেছে বিনিয়োগ করতে চাইছে, যেখানে রাজনৈতিক লাভ, কৌশলগত অবস্থান এবং আন্তর্জাতিক চাপের ভারসাম্য একসঙ্গে বিবেচিত হবে। এই সমগ্র চিত্রে বাংলাদেশের অবস্থান দ্বিমুখী। একদিকে অনুদান বৃদ্ধি বাংলাদেশের উন্নয়ন প্রকল্প, মানবিক সহায়তা ও সামাজিক খাতে অতিরিক্ত সুযোগ তৈরি করতে পারে। অন্যদিকে রাজনৈতিক আস্থার সংকট এবং নির্বাচন ইস্যুতে তীব্র মতপার্থক্য এই আর্থিক সহায়তার কার্যকারিতাকে প্রশ্নবিদ্ধ করতে পারে। বাংলাদেশ যদি মনে করে এই সহায়তার আড়ালে রাজনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টা রয়েছে, তবে তা দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি করতে পারে। আবার ভারত যদি ধরে নেয় কেবল অর্থনৈতিক সহায়তার মাধ্যমেই তারা রাজনৈতিক প্রভাব ধরে রাখতে পারবে, তবে সেটি একটি ভুল হিসাব হতে পারে। সব মিলিয়ে ভারতের বাজেটে বাংলাদেশের জন্য 74% অনুদান বৃদ্ধি দক্ষিণ এশিয়ার কূটনীতিতে একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করে। এটি একদিকে দিল্লির বাস্তববাদী কৌশল, অন্যদিকে সম্পর্কের ভেতরে লুকিয়ে থাকা গভীর অবিশ্বাসের প্রতিফলন। আগামী দিনে এই সহায়তা কিভাবে ব্যবহৃত হবে, নির্বাচন ও গণতন্ত্র ইস্যুতে দুই দেশের অবস্থান কতটা নমনীয় হবে এবং আঞ্চলিক ও বৈশ্বিক চাপের মুখে ভারত ও বাংলাদেশ কিভাবে নিজেদের স্বার্থ পুনর্নির্ধারণ করবে, এই প্রশ্নগুলোর উত্তরই নির্ধারণ করবে এই 74% বৃদ্ধি কেবল একটি বাজেটের সংখ্যা হয়ে থাকবে নাকি এটি দুই দেশের সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা করবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।